একটু কল্পনা করা যাক। মানে ধরুন কাল সকালে অফিসে গিয়ে বসের সামনে দাঁড়িয়ে বলা হলো যে এই সপ্তাহ থেকে সপ্তাহে মাত্র 4 ঘন্টা কাজ হবে, কিন্তু বেতনটা একই থাকবে। হ্যাঁ, বসের মুখের এক্সপ্রেশনটা তখন কি হবে সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। মানে হয়তো সাথে সাথে চাকরিটা খোয়াতে হবে। একদম তাই। কিন্তু এই যে আমরা সারা জীবন ধরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করার একটা ইঁদুর দৌড়ে আটকে আছি, এটা কি আসলেই একমাত্র উপায়? আসলে আমরা তো হাড়ভাঙা খাটুনি খাটি কেবল একটা আশায়, মানে জীবনের শেষ বয়সে গিয়ে জমানো টাকা দিয়ে একটা আরামদায়ক অবসর পাব। ঠিক। আর এখানেই আজকের এই গভীর বিশ্লেষণের মূল বিষয়টা চলে আসে। আমরা এমন একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি যা দাবি করে সপ্তাহে মাত্র 4 ঘন্টা কাজ করেও আয় এবং স্বাধীনতা দুটোই অর্জন করা সম্ভব। হ্যাঁ, বিষয়টা শুনতে বেশ অবাস্তব মনে হতে পারে, কিন্তু এর ভেতরের যে মেকানিজম বা পদ্ধতিটা আছে সেটা বেশ নিডেড। তো আজকের এই আলোচনায় আমরা মূলত টিমোথি ফেরেসের লেখা দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক বইটির মূল আইডিয়াগুলো ডিকোড করব। এখানে 4টা সুনির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। রাইট। এই 4টা ধাপ হল ডেফিনেশন, এলিমিনেশন, অটোমেশন এবং লিবারেশন, সংক্ষেপে যাকে বলা যায় ডিল। আমাদের আজকের মিশন কিন্তু এটা নিয়ে কথা বলা নয় যে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায়, বরং লক্ষ্য হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। অবশ্যই, কারণ কাজের ধরন বদলানোর আগে তো কাজের পেছনের দর্শনটা বদলানো দরকার, তাই না? মাইন্ডসেট না বদলালে আসলে কোনো কৌশলই কাজে আসবে না। একদম। তাই সবার আগে ডেফিনেশন বা সংজ্ঞা নির্ধারণের ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। এখানে নিউরেচ এবং ডেফারার্স, এই দুই ধরনের মানসিকতার চমৎকার একটা তুলনা টানা হয়েছে। হ্যাঁ, যারা ডেফারার্স তারা মূলত ভবিষ্যতের জন্য জীবনটাকে বাঁচিয়ে রাখে, আর নিউরিচ যারা, তারা এই মুহূর্তের স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মানে ডেফারার্সরা ভাবে যে জীবনের আনন্দগুলো উপভোগ করার জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা ব্যাংকে একটা বিশাল অঙ্কের টাকা থাকা বাধ্যতামূলক। ঠিক, আমাদের সমাজও ছোটবেলা থেকে এই শিক্ষাই দেয়, তাই না? পড়াশোনা করো, চাকরি নাও, আর টাকা জমাও। রাইট। কিন্তু নিউরেজ দর্শনটা হলো অবসরের জন্য অপেক্ষা না করা, বরং জীবনের মাঝামাঝি সময় ছোট ছোট মিনি রিটায়ারমেন্ট বা ছোট অবসর নেওয়ার কথা এখানে বলা হয়েছে। এই ডেফারার্সদের কথা শুনলে আমার এমন একজনের কথা মনে পড়ে, যিনি হয়তো আলমারিতে সবচেয়ে দামি পোশাকটা পরম যত্নে তুলে রেখেছেন কোনো এক বিশেষ দিনের জন্য। হ্যাঁ, আর মর্মান্তিক সত্য হলো সেই বিশেষ দিনটা হয়তো জীবনে আর কখনোই আসে না। পোশাকটা ওই আলমারিতেই নষ্ট হয়। আমরাও নিজেদের বর্তমানের আনন্দগুলোকে এভাবেই বলিদান দিই। একদম তাই। আর এই মানসিকতার পেছনের সবচেয়ে বড় কারণ হল ভয়। মানে নতুন কিছু শুরু করার ভয় বা প্রচলিত ছকের বাইরে হাঁটার ভয়। হুম, এই ভয়টাকে জয় করার জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল পদ্ধতির কথা বলা হয়েছে। সেটা হলো সবচেয়ে খারাপ কি হতে পারে বা ওয়ার্স্ট কেস সিনারিও লিখে ফেলা। আচ্ছা, তার মানে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা নাকি অনেক বেশি সহজ, কারণ বড় লক্ষ্যে পৌঁছনোর দৌড়ে প্রতিযোগিতা কম থাকে? এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর সাথে নিজেকে একটা প্রশ্ন করে সিস্টেম রিসেট করার কথাও বলা হয়েছে। মানে অনেক টাকা থাকলে প্রতিদিন কি করা হতো, এই প্রশ্নটা নিজেকে করা। তবে এখানে একটা জোরালো প্রশ্ন চলে আসে, আমরা কি আসলেই বিশাল বা অবাস্তব লক্ষ্যগুলোকে ভয় পাই, নাকি স্রেফ ব্যর্থ হওয়ার ভয় থেকে নিজেদের গুটিয়ে রাখি? প্রশ্নটা খুব গভীর। মনস্তত্ত্ব বলে আমরা আসলে ব্যর্থতাকে ততটা ভয় পাই না যতটা ভয় পাই অনিশ্চয়তাকে। মানে যখন ভাবা হয় যে চাকরিটা ছেড়ে দিলে কি হবে, তখন মস্তিষ্ক সেটাকে একটা বিশাল জুজুর মতো মনে করে। একদম। কিন্তু যখনই ওয়ার্স্ট কেস সিনারিও কাগজে লিখে ফেলা হয়, তখন সেই অস্পষ্ট ভয়টা একটা নির্দিষ্ট রূপ পায়। যেমন চাকরি ছাড়লে হয়তো 3 মাস জমানো টাকা ভেঙে খেতে হবে। হ্যাঁ, আর ভয় যখন নির্দিষ্ট হয়, তখন দেখা যায় যে সবচেয়ে খারাপ পরিণতিটাও আসলে ততটা ভয়ঙ্কর নয়। মানে সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের থাকে। ঠিক বলেছেন। আর ওই যে অবাস্তব লক্ষ্যের ব্যাপারটা বললেন, সেখানে সাধারণ লক্ষ্যগুলোর অর্জনের জন্য তো সবাই দৌড়াচ্ছে। সবাই চায় একটা প্রমোশন বা ছোট একটা ইনক্রিমেন্ট। তার মানে ওখানে ভিড় মারাত্মক। কিন্তু যখন কেউ এমন কিছু করার কথা ভাবে যা সাধারণের ধরাছোঁয়ার বাইরে, তখন তো কম্পিটিশন এমনিতেই কমে যায়। একদম তাই। ৯৯% মানুষ যেখানে অ্যাভারেজ হওয়ার দৌড়ে ব্যস্ত, সেখানে ওই 1% অসাধারণ লক্ষ্যের রাস্তায় ভিড় খুব কমই থাকে।
লজিকটা আসলেই দারুণ। তো জীবনের আসল লক্ষ্য এবং মিনি রিটায়ারমেন্টের ধারণাটা যখন পরিষ্কার হলো, তখন তো মাথায় নতুন একটা দুশ্চিন্তা ভর করে। হ্যাঁ, আমরা বুঝতে পারি এই লক্ষ্যগুলো পূরণের জন্য তো আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, কারণ সারাদিন গাধার খাটুনি খেটে তো আর পৃথিবী ঘোরা যাবে না। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় ধাপ, মানে এলিমিনেশন বা বর্জন করা। অপ্রয়োজনীয় কাজের জঞ্জাল ছাঁটাই করে মূল্যবান সময় বের করে আনা। রাইট। লক্ষ্য নির্ধারণের পর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের রোজকার এই দৌড়ঝাঁপ। এখানে টাইম ম্যানেজমেন্টের প্রচলিত ধারণাগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। উল্টো দুটো খুব শক্তিশালী নিয়মের কথা এখানে বলা হয়েছে। একটা হলো বিখ্যাত প্যারেটো নীতি বা ৮০-২০ রুল, এবং আরেকটা হলো পার্কিনসন্স ল। হ্যাঁ, প্যারেটো নীতি অনুযায়ী আমাদের করা মাত্র ২০% কাজ থেকে ৮০% ফলাফল আসে। এর মানে দাঁড়ায় বাকি ৮০% কাজ আসলে আমাদের খুব একটা ফল দেয় না, সেগুলো স্রেফ আমাদের ব্যস্ত রাখে। আর পার্কিনসন্স ল বলছে, কাজ শেষ করার জন্য যতটা সময় বরাদ্দ করা হবে, কাজটা ঠিক ততটা সময় ধরে প্রসারিত হবে। মানে কোনো কাজের জন্য কম সময় দিলে তা দ্রুতই শেষ হবে। তবে এখানে আমি একটা পাল্টা যুক্তি দিতে চাই। আচ্ছা, বলুন। পার্কিনসন্স ল অনুযায়ী ডেডলাইন কমিয়ে দিলে কাজ হয়তো দ্রুত শেষ হয়, কিন্তু সেই কাজের মান কি আসলেই ভালো হয়, নাকি কেবল দায়সারাভাবে শেষ করা হয়? এটা খুব স্বাভাবিক একটা সন্দেহ। তবে পার্কিনসন্স লয়ের আসল উদ্দেশ্য কিন্তু কাজের মান খারাপ করা নয়। এর মূল উদ্দেশ্য হল কাজের ভেতর থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল দূর করা। ও, বুঝতে পেরেছি। মানে যখন ভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ১ মাস সময় থাকে, তখন প্রথম ৩ সপ্তাহ আমরা শুধু ফন্ট, সাইজ বা মার্জিন নিয়ে সময় নষ্ট করি। একদম পারফেক্ট উদাহরণ। কিন্তু যখন জমা দেওয়ার আগের রাতটা সামনে চলে আসে, তখন মস্তিষ্ক বাধ্য হয় শুধু ওই কোর ২০% ইনফরমেশন নিয়ে কাজ করতে। রাইট, মানে সময় কমিয়ে দিলে আসলে বাধ্য হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে হয়। এটা কাজে ফোকাস বাড়ায়। হ্যাঁ, আর এই ফোকাস ধরে রাখার জন্যই তথ্যের ডায়েট বা লো ইনফরমেশন ডায়েটের কনসেপ্টটা এখানে এসেছে। মানে অপ্রয়োজনীয় খবর দেখা বা সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বাদ দেওয়ার কথা বলা হয়েছে। দরকার ছাড়া মিটিং করাও বাদ দিতে হবে। ঠিক। আর মেইল চেক করার জন্য ব্যাচিং পদ্ধতির কথা বলা হয়েছে। মানে সারা দিন ইনবক্স খুলে বসে না থেকে দিনের নির্দিষ্ট একটি বা দুটি সময় সব মেল একসাথে চেক করা। আমি এটাকে ফাস্ট ফুড বাদ দিয়ে ডিজিটাল জাঙ্ক ফুড ডায়েট করার সাথে তুলনা করতে চাই। জাঙ্ক ফুড যেমন পেট ভরায় কিন্তু পুষ্টি দেয় না, এটাও ঠিক তেমন। চমৎকার একটা উপমা দিয়েছেন। বর্তমানে এই ইনফরমেশন ওভারলোডের যুগে আমাদের মনোযোগ হল সবচেয়ে দামি সম্পদ। একদম। প্রতিটা নিউজ অ্যালার্ট বা নোটিফিকেশন আমাদের গভীর মনোযোগের কাজকে ভেঙে চুরমার করে দেয়। আর একবার মনোযোগ বিচ্ছিন্ন হলে তো সেটা ফিরে পেতে অনেক সময় লাগে। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে প্রায় ২৩ মিনিট সময় লাগে ফোকাস ফিরে পেতে। তাই এই লো ইনফরমেশন ডায়েট আসলে আমাদের মানসিক শক্তি বাঁচিয়ে রাখার একটা ঢাল। তাহলে বিষয়টা দাঁড়ালো, অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়ার পর কেবল ওই গুরুত্বপূর্ণ ২০% কাজ বাকি থাকলো। কিন্তু সেগুলো তো আর হাওয়ায় মিলিয়ে যাবে না, তাই না? অবশ্যই না। সেই কাজগুলো তো কাউকে না কাউকে করতেই হবে। আর এখানেই আসে আমাদের তৃতীয় ধাপ বা অটোমেশন। মানে নিজেকে পুরো সিস্টেম থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়ার একটা মাস্টার প্ল্যান। এই কাজগুলো নিজের ঘাড়ে না নিয়ে কিভাবে সম্পন্ন করা যায়, সেটাই মূল বিষয়। ঠিক তাই। বর্জন করার পর যে কাজগুলো বাকি থাকে সেগুলো সব কিন্তু নিজের হাতে করার কোনো প্রয়োজন নেই। এখানেই আউটসোর্সিং লাইফ এবং ইনকাম অটোপাইলটের ধারণাটা আসে। আচ্ছা, এখানে তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা বিএ নিয়োগের কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে। নিজের ছোটখাটো বা রুটিন কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো। হ্যাঁ, যেমন ডেটা এন্ট্রি করা বা অনলাইনে রিসার্চ করা, এমনকি ক্লায়েন্টের সাথে মিটিং শিডিউল করাও কোনো দক্ষ অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করানো যায়। এতে করে নিজের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা বড় কোনো কাজে লাগানো যায়। এর পাশাপাশি একটা মিউজ বা এমন একটা ব্যবসার মডেল তৈরি করার কথা বলা হয়েছে। ঠিক বলেছেন। মিউজ হলো এমন একটা ব্যবসা যা মানুষের উপস্থিতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে। যেমন ধরুন কোনো ডিজিটাল কোর্স তৈরি করা বা ড্রপ শিপিং করা। এই মিউজ ব্যবসার কনসেপ্টটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা কিন্তু প্রথাগত স্টার্টআপের মতো নয়, যেখানে রাত দিন এক করে খাটতে হয়। একদমই না। মিউজ হলো এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে গ্রাহক অর্ডার করবে আর আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেটা ম্যানুফ্যাকচারারকে পাঠাবে। তারপর প্রোডাক্ট সরাসরি গ্রাহকের কাছে চলে যাবে।
মানে পুরো প্রক্রিয়ায় নিজের কোনো ফিজিক্যাল উপস্থিতি থাকার দরকার নেই। রাইট। এই ধাপটা মূলত একটা বড় প্রশ্ন তুলে ধরে। আমাদের সময়ের আসলে আর্থিক মূল্য কত? আমরা সাধারণত ভাবি অন্য কাউকে দিয়ে কাজ করালে তো পকেট থেকে টাকা খরচ হবে। কিন্তু আউটসোর্সিংকে খরচের বদলে একটা বিনিয়োগ হিসেবে দেখতে হবে। যখন কোনো অ্যাসিস্ট্যান্টকে পেমেন্ট করা হয় তখন আসলে তার কাছ থেকে নিজের জন্য সময় কিনে নেওয়া হচ্ছে। ঠিক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির বদল। আমি এই ধাপটাকে একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের সাথে মেলাতে পারি। একজন কন্ডাক্টর কিন্তু নিজে স্টেজে দাঁড়িয়ে কোনো বাদ্যযন্ত্র বাজান না। চমৎকার একটা উপমা। তিনি ড্রামস বা বেহালার কাছে ছুটে যান না, তিনি শুধু মাঝখানে দাঁড়িয়ে পুরো দলটাকে পরিচালনা করেন। অটোমেশনও ঠিক এমনই। কিন্তু এখানেও আমার একটা সংশয় কাজ করছে। সবকিছু যখন অটোমেট করা হচ্ছে তখন কি মাইক্রো ম্যানেজ না করে পুরো সিস্টেমের ওপর অন্ধবিশ্বাস রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় না? সংশয়টা খুবই লজিক্যাল। তবে ওই কন্ডাক্টরের উপমাটা দিয়েই বলি, একজন ভালো কন্ডাক্টর যদি কোনো কারণে হাত থেকে ব্যাটন ফেলে দেন, তবুও কিন্তু বাদকরা বাজানো থামিয়ে দেন না। আচ্ছা, কারণ তাদের কাছে তো শিট মিউজিক আগে থেকে দেওয়া থাকে। একদম তাই। অটোমেশনের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। এখানে অন্ধবিশ্বাস আর সিস্টেমেটিক বিশ্বাসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মানে ম্যানেজমেন্ট বাই অ্যাবসেন্স বা নিজেকে সরিয়ে নেওয়ার মানে এই নয় যে সব ছেড়ে দিয়ে বসে থাকতে হবে। ঠিক, এর মানে হলো এমন কিছু নির্দিষ্ট নিয়ম এবং প্রোটোকল তৈরি করে দেওয়া যাতে টিম নিজেই নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারে। যেমন ধরুন, কাস্টমার সার্ভিস টিমকে বলে দেওয়া হলো যে $50 নিচে কোনো রিফান্ড রিকোয়েস্ট এলে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, তোমরা নিজেরাই সলভ করে দেবে। হ্যাঁ, এতে করে প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্তের জন্য আপনার উপর নির্ভর করতে হবে না। আপনি শুধু সপ্তাহে বা মাসে একবার ড্যাশবোর্ডে গিয়ে রিপোর্ট দেখবেন। এটা তো মাইক্রো ম্যানেজমেন্টের ঠিক বিপরীত। এটাকে বলা যায় ক্ষমতায়ন। অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, সিস্টেম এমনভাবে দাঁড় করানো যেন সেটা আপনা আপনি চলতে পারে। এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। মানে যখন সময় বেঁচে যায় এবং আয়টা স্বয়ংক্রিয় হয়ে যায়, তখন এত সময় আর স্বাধীনতা নিয়ে কি করা উচিত? এই চূড়ান্ত প্রশ্নের উত্তরই মেলে আমাদের চতুর্থ এবং শেষ ধাপে, লিবারেশন বা মুক্তি। সীমাহীন জীবনের এক নতুন দিগন্ত। লিবারেশন হলো এই পুরো কাঠামোর চূড়ান্ত পরিণতি। মানে আপনি ডিফাইন করেছেন, তারপর কাজ ছাঁটাই করেছেন এবং সিস্টেম অটোমেট করেছেন। রাইট। এখন হাতে অঢেল সময় আর পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কাজ করা স্বাধীনতা। এই সময়টা কোথায় এবং কিভাবে কাটানো হবে সেটাই এখানকার মূল ফোকাস। এখানে অদৃশ্য হওয়ার উপায় এবং চাকরি ছাড়া সাহসের কথা বলা হয়েছে। মানে চাকরি করলেও কিভাবে ধাপে ধাপে রিমোট ওয়ার্কের সুযোগ আদায় করা যায় সেটা নিয়ে দারুণ কৌশল আছে। আর যদি কোনো চাকরিতে একেবারে আনন্দ না থাকে, তবে তা নির্দ্বিধায় ছেড়ে দেওয়ার সাহস রাখার কথাও বলা হয়েছে। এরপর আসে সেই বহু কাঙ্ক্ষিত মিনি রিটায়ারমেন্ট এবং শূন্যস্থান পূরণের কথা। প্রতি 1-2 বছর অন্তর কয়েক মাসের জন্য অন্য দেশে ঘুরতে যাওয়া বা নতুন ভাষা শেখা। হ্যাঁ, তবে এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। বসের কাছে গিয়ে রিমোট কাজের প্রস্তাবটা বাস্তবে কতটা কাজ করে? কর্পোরেট দুনিয়া তো এখনও সেই 9টা-5টার উপস্থিতিতেই আটকে আছে। ঠিক, বস কি সহজে রাজি হবেন? হুট করে কাল থেকে অফিসে আসব না বললে তো কাজ হবে না। তাই এখানে ধাপে ধাপে এগোনোর কৌশল নিতে হয়। প্রথমে হয়তো বলতে হবে যে একটা প্রজেক্টের জন্য গভীর মনোযোগ প্রয়োজন, তাই শুধু মঙ্গলবার দিনটা বাসা থেকে কাজ করতে চাই। আচ্ছা, এরপর সেই মঙ্গলবারে অফিসে করা কাজের চেয়ে দ্বিগুণ পরিমাণ কাজ করে ডেলিভারি দিতে হবে। একদম। যখন বস ডেটা দেখে বুঝতে পারবেন যে অফিসে উপস্থিত না থেকেও কাজের মান এবং পরিমাণ বাড়ছে, তখন তিনি নিজেই আরও বেশি রিমোট কাজের সুযোগ দেবেন। বুঝতে পারলাম, মানে পারফরমেন্স দিয়ে নেগোশিয়েট করা। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বৈপরীত্য আছে, যেটা নিয়ে কথা না বললেই নয়। সেটা কি? একটু ভেবে দেখা যাক। সারা জীবন মানুষ কাজ থেকে মুক্তির জন্য পাগলের মতো দৌড়ায়, কিন্তু যখন আসলেই সব অটোমেট হয়ে যায় তখন মানুষের ভেতর একটা বিশাল শূন্যতা তৈরি হয়। হ্যাঁ, মানুষ বুঝতে পারে না যে এই অফুরন্ত সময় নিয়ে সে কি করবে। কাজ ছাড়া মানুষ আসলে অর্থহীনতায় ভোগে। আর তাই সেই শূন্যস্থান পূরণ করার জন্য আবার নতুন কিছু সন্ধান করতে হয়। এটা একটা বড় আইরনি। একদম ঠিক ধরেছেন। যদি আমরা এটাকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বুঝতে পারব যে স্বাধীনতা মানে কেবল কাজ না করা বা অলস হয়ে বসে থাকা নয়। শুধু ককটেল খেয়ে সমুদ্র সৈকতে বসে থাকলে কিছুদিন পর সেটা চরম বোরিং হয়ে যাবে। হ্যাঁ, আসল মুক্তি হলো সেই স্বাধীনতাকে অর্থবহ কাজে লাগানো।
রিমোট ওয়ার্ক আমাদের ভৌগোলিক সীমানাকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু মনের ভেতরের শূন্যতা পূরণের জন্য নতুন কিছু করা জরুরি। যেমন নতুন স্কিল ডেভেলপ করা বা মানুষের সেবায় চ্যারিটিতে আত্মনিয়োগ করা। তা না হলে এই স্বাধীনতাটাই একটা সময় মানসিক বোঝায় পরিণত হতে পারে। পুরোপুরি একমত। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণের পর পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি পুরো চিত্রটার দিকে তাকাই, তবে দেখতে পাব যে একটা নির্দিষ্ট ছক মেনে চললে প্রথাগত দাসত্ব থেকে মুক্তি পাওয়া সত্যিই সম্ভব। হ্যাঁ, প্রথমে ডেফিনিশন, যেখানে আমরা নিউ রিচ মানসিকতা গ্রহণ করে ভয়কে জয় করি। তারপর এলিমিনেশন, অপ্রয়োজনীয় কাজ এবং ডিজিটাল জঞ্জাল ছাঁটাই করে ফোকাস ঠিক রাখা। এরপর আসে অটোমেশন, যার মাধ্যমে আয়ের স্বয়ংক্রিয়করণ ঘটিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে নিজের সময়কে কিনে নেওয়া যায়। এবং পরিশেষে লিবারেশন, যেখানে ভৌগোলিক সীমানা পেরিয়ে একটি সত্যিকারের ৪ ঘণ্টার কর্মসপ্তাহ তৈরি করা সম্ভব। এই মডেলটির সবচেয়ে বড় শক্তি হল এর প্রয়োগযোগ্যতা। এটা কেবল শুনতে ভালো লাগে এমন কোনো থিওরিময়। একদম। এটা ধাপে ধাপে কিভাবে একটা মুক্ত জীবনযাপন করা যায় তার প্র্যাকটিক্যাল গাইডলাইন। জীবনটা কেবল ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য স্যাক্রিফাইস করার জিনিস নয়, বর্তমানকে নিজের শর্তে বাঁচার জন্যই এই জীবনের মূল্য সবচেয়ে বেশি। ঠিক। তবে এই চমৎকার স্বাধীন জীবন ব্যবস্থার স্বপ্ন দেখার পাশাপাশি আলোচনা শেষে একটা নতুন এবং উদ্দীপক চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। সেটা কেমন? একটু লজিক্যালি চিন্তা করা যাক। যদি পৃথিবীর সবাই এই 4 আওয়ার ওয়ার্ক উইক এবং আউটসোর্সিংয়ের মডেলটি নিখুঁতভাবে অনুসরণ করতে শুরু করে, তাহলে পুরো সিস্টেমের কি হবে? পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। সমাজকে সচল রাখার জন্য যে মূল ভিত্তিগত কাজগুলো প্রয়োজন, যেমন রাস্তাঘাট পরিষ্কার করা, কৃষিকাজ করা বা চিকিৎসা সেবা দেওয়া, সেগুলো কে করবে? সবাই যদি কাজ অটোমেট করে অন্য কাউকে আউটসোর্স করে নিউরিচ হয়ে যেতে চায়, তবে এই পিরামিডের একদম নিচে কারা থাকবে? কাজ করে সবাই যদি এটা করতে যায়, তবে কি পুরো সমাজ ব্যবস্থায় ধসে পড়বে না? হ্যাঁ, সেই কন্ডাক্টরের কথায় যদি ফিরে যাই, সবাই যদি কন্ডাক্টর হতে চায়, তাহলে বাদ্যযন্ত্রগুলো বাজাবে কে? একদম ঠিক। এই প্রশ্নটি আজ সবার জন্য রইল। হ্যাঁ, ভাবা উচিত। নিজের জীবনের আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করা উচিত আমাদের সবার। কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে।